ভালো করে বুঝেন, এই যে ভ্যালুগুলো আমি দিছি এই ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হইতে পারে। হ্যাঁ, এই ভ্যালুগুলো আমি তো ডায়াগ্রামের মধ্যে লিখে দিছি, এই ভ্যালুগুলো ডায়াগ্রামে লেখা থাকবে না, আলাদা থাকতে পারে। এখন আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি কয়েকটা কথা বলতেছি গুরুত্বপূর্ণ, এইগুলো নোট করেন, ঠিক আছে? এক নাম্বার কথা হচ্ছে, এই যে ভ্যালুগুলো দিছে না, এটা কিন্তু বলতে পারে ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা এরকম বলা থাকতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা যদি ট্রান্সফর্মার ভ্যালুগুলো যখন বলা থাকবে ডেল্টা ওয়াই, ওয়াই ডেল্টা এরকম থাকতে পারে, ঠিক আছে? মনে করেন যে T1 ট্রান্সফর্মারের যে ভ্যালুটা দিচ্ছে, অ্যাকচুয়ালি পার্থক্যটা হচ্ছে ভোল্টেজ নেই, আর কোনো পার্থক্য নেই। কারণ বেস ভ্যালুটা ভোল্টেজ বেস ভ্যালু চেঞ্জ, কারণ ট্রান্সফর্মারের জায়গায় জায়গায় কি ভোল্টেজ ভ্যালু চেঞ্জ হবে, এজন্য কনফিউশনটা করবো আমরা ওই জায়গাতে। তাহলে এইটা দূর করার জন্য যদি কোনো সময় মনে করেন এই যে ভ্যালুটা দেওয়া আছে, মনে করেন এরকম যদি দেখে 20 ডেল, আর যদি মনে করেন এরকম দেখে 200 ওয়াই, এবং এটা হচ্ছে T1, আর T2 ভ্যালুটা যদি মনে করেন এরকম থাকে, সাপোজ মনে করেন 200 ওয়াই, ঠিক আছে, আর 20 ডেল এরকম হইতে পারে। তাহলে এটা কিন্তু বোঝায় এটা প্রাইমারি, এটা কিন্তু সেকেন্ডারি, এটা কিন্তু বোঝায়। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে অ্যাকচুয়ালি এই যে ভ্যালুটা আছে, তাহলে এই ট্রান্সফরমারে যদি এটা যদি ডেল্টা ওয়াই ট্রান্সফরমার হয়, তাহলে এই ট্রান্সফরমারটা 100% ওয়াই ডেল্টা। আমার কথা কি বুঝতে পারছেন না? তখন এই যে ভ্যালুগুলো যে আপনি বসাইবেন, ঠিক আছে, তাহলে এই ভ্যালুগুলো কিন্তু উল্টায় বসাইতে হবে। তাহলে একটা কনফিউশন, যখন আপনি এই ভ্যালুটা বসাইবেন তাহলে ওয়াই ডেল্টা, তাহলে ওয়াই সাইডে কত 200, তাহলে ডেল্টা সাইডে কত 20। ভালো করে বুঝেন, তাহলে অবশ্যই এটা জেনারেটর। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ কি জেনারেটর সাইডের ভোল্টেজ কিন্তু কম, কথা বুঝতে পারছেন? এখন ইন কেস যদি এটা মোটর হইতো তাহলে কিন্তু ভ্যালুটা আর এটা হইতো না, উল্টে যাইতো। কিন্তু উল্টে গেলে এই জিনিসগুলো কিন্তু কি থাকবে, চেঞ্জ থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? কারণ এটা যদি ওয়াই সংযোগ হয় তাহলে পুরোটাই কিন্তু ওয়াই সংযোগ থাকবে। আমার কথা কি ক্লিয়ার? এটা কিন্তু এই জিনিসগুলো কিন্তু কনফিউশনে পড়বে পরীক্ষার বলে, ঠিক আছে? কোনটাকে আমরা কি ধরবো, কিছু বলা থাকবে না, এই ভোল্টেজটা T1 ভোল্টেজটা 20 ভোল্ট ডেল্টা, আর বলা থাকতে পারে 200 ভোল্ট ওয়াই, এইভাবে বলা থাকবে। এরকম প্রাইমারি সেকেন্ডারি কোনো উল্লেখ থাকবে না, ঠিক আছে? অথবা আপনি কমাতে দিতে পারবেন। তখন আপনি জিনিসটা ভ্যালুটা বসাইবেন কিভাবে বসাইবেন, তখন এটার মধ্যে দেওয়া থাকতে পারে ডেল্টা ওয়াই, এটা সংযোগটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে উল্লেখ করে দিবেন। তখন এই সংযোগ অনুযায়ী বসাইতে হবে। অবশ্যই তখন মাথায় রাখতে হবে ট্রান্সফরমার কোনটা জেনারেটর কোনটা মোটর, এটা মাথায় রাখতে হবে। কারণ এখানে আমি একটা লাইন লিখছি, আমি ইচ্ছা করলে এখান থেকে টান দিয়ে আরেকটা ট্রান্সফরমার কিন্তু দিয়ে দিতে পারি। এটা মোটর বানায়, এটা আমি জেনারেটর দিয়ে জেনারেটর দিয়ে দেবো। জেনারেটর সবসময় উৎপাদন করে, আর মোটর সবসময় লুড, মনে রাখবেন। মোটর কি হয়, লুড হবে, লুড। মোটর সবসময় লুড, এটা আছে না? এই যে আমি তো এটা লুড উল্লেখ করে দিছি, এটা লুড উল্লেখ করে না দেয় এরকম ভাবতে পারে, এটা টান দেয় আপনাকে কি করে দেবে, একটা মোটর দিয়ে দেবে, এরকম একটা মোটর দিয়ে দেবে। আমার কথা বুঝতে পারছেন? এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু লুড মোটরও কিন্তু একটা লুড, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বিশেষ করে জেনারেটর হচ্ছে সোর্স হিসাবে উল্লেখ করবেন। এই কথাগুলো একটু মাথায় রাখবেন, কারণ হচ্ছে আপনার সবচেয়ে বেশি কাম দেবে এই জিনিসগুলো। আপনি ম্যাথ দেখবেন যে এই ম্যাথটা পারতেছি কিন্তু ভোল্টেজগুলো চেঞ্জ করতে পারতেছি না। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, যেহেতু আমি এটা 20 ভোল্ট সাইড উল্লেখ করে দিচ্ছি, এটা বেস, এই সাইডটা বেস, কিন্তু এটা কিন্তু অনেক সময় বলে দিতে পারে আমি তো 20 বলছি, এটার মধ্যে 20 বলা হয়েছে, এটা কিন্তু অন্যটা হইতে পারে। এই ভ্যালুটা কি হইতে পারে, অন্যটা হইতে পারে। তাহলে একটা কথা মনে রাখবেন, ট্রান্সফরমারের এই সাইডটা যেটা আছে এতটুক সাইড, ঠিক আছে, এটার বেস হচ্ছে একটা, ঠিক আছে? আবার এই ট্রান্সফরমার এই লাইন থেকে এই ট্রান্সফরমার এই পর্যন্ত এটা হচ্ছে কিন্তু আরেকটা বেস, মাথায় রাখবেন, ঠিক আছে? আবার এইটা যেটা থাকবে এটা হচ্ছে কিন্তু আরেকটা বেস, তিনটা বেস। মোট হচ্ছে কয়টা বেস ভোল্টেজ? তিনটা বেস ভোল্টেজ হবে। আমি যদি ট্রান্সফরমার এটার এই সাইডের বেস ভোল্টেজ নিয়েও কাজ করতে পারি, এই সাইডের বেস ভোল্টেজ নিয়ে কাজ করতে পারি, একই জিনিস হবে। তখন ওল্ড এবং নিউ ভোল্টেজ হবে এইগুলোর মধ্যে থেকে। কথা কি বুঝতে পারছেন? এখন এটা যেহেতু 20, আমি বেস বলে দিচ্ছি কত 20, তাহলে এইটার এই জেনারেটরের ওল্ড এবং নিউ ভ্যালু 6। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে এই এতটুকু সাইডের এই এতটুকের মান কত, বেস কত 20, ঠিক আছে?
20 কেবি হচ্ছে কি বেস, তাহলে এই বেস ভ্যালুটাই হচ্ছে কি ভ্যালু বলেন তো, নিউ বেস ভ্যালু হচ্ছে কি নিউ ভ্যালু। এখন যেহেতু এটা আছে তাহলে এটা যদি রেঞ্জ চেঞ্জ হয় তাহলে এই পুরো সাইডটার মধ্যে কত থাকবে, 200 থাকবে। এটা মানে সহজ হয়ে গেছে। কিন্তু যদি একটু উল্টায় দেয়, মানে মানটা যদি একটু চেঞ্জ করে দেয়, তাহলে কিভাবে চেঞ্জ করবেন, এইটা এই সূত্র অনুযায়ী চেঞ্জ করবেন। হাই ভোল্টেজ লো ভোল্টেজ একটা বেস নেবেন, ঠিক আছে, ইকুয়াল আর একটা কি হাই ভোল্টেজ লো ভোল্টেজ, এটা হচ্ছে রেঞ্জ নট রেশিও, মানে হাই সাইড লো সাইডের রেঞ্জ। রেঞ্জ বলতে আমি বলাই কি এনার্জি ভ্যালুটা দেওয়া থাকতে পারে, স্ট্রো আকারে দেওয়া থাকতে পারে, অথবা কি এরকম ভোল্টেজ অনুপাত আকারে দেওয়া থাকতে পারে। এটা মাথায় রাখবেন, ঠিক আছে। কিন্তু এটা যদি না রাখেন, অন্য কোনোভাবে করেন তাহলে ভুল হবে, এটাতে ভুল হওয়ার সম্ভাবনা বলা না থাকে, বেস যদি বলা না থাকে বা বলা না থাকে আমি ইচ্ছা মতো ধরে নেবো। বেস ভ্যালুর ক্ষেত্রে হচ্ছে বলা না থাকলে আমি ইচ্ছা মতো ধরে নেবো, কিন্তু সেক্ষেত্রে মানে ইচ্ছা মতো ধরবো না, আমরা জেনারেটর ওয়ান সাইডেরটা ধরবো। এটা আমাদের মাথার মধ্যে সেট আপ করে, যদি কোনো সময় বেস ভোল্টেজের মানটা দেওয়া না থাকে তাহলে সবসময় রেখে রাখেন, কোনো কিছুর দিকে তাকাইবেন না, জেনারেটর ওয়ান সাইডেরটা বেস ভোল্টেজ ধরবেন। তাহলে মানে কেন এটা ধরবেন, এইটা অনুযায়ী চেঞ্জ হবে, তখন আপনার আর এই সকল অনুপাত করা লাগবে না। কারণ এইটাটা যদি 20 ধরতে পারেন আপনি, তাহলে এটা যেহেতু 20 আর 20 মিলে যাবে, আমার কথা কি বুঝতে পারছেন? পরেরটা আমি অনুযায়ী তাহলে এটা অবশ্যই 100% 200 চেঞ্জ হবে না, মানে আপনার এই সূত্র আপনার সকল বসানো লাগবে না, এই অনুযায়ী পরিবর্তন হবে। যদি ওই বেস ভোল্টেজটা দেওয়া না থাকে, আর যদি দেওয়া থাকে আপনি বলে দিবে, একবারে স্পেসিফিকভাবে উল্লেখ করে দিবে যে জেনারেটর ট্রান্সমিশন লাইন সাইডের ভোল্টেজটাকে বেস ধরবে, ঠিক আছে। অথবা বলে দিতে পারে যে লাইন সাইডের যে ভোল্টেজ মানে লাইন সাইডের 230 কেবি বেস ধরবে। আমার কথা কি বুঝতে পারছেন? 230 কেবি হলে এই ভোল্টেজটা কিন্তু ওল্ড, ঠিক আছে, তখন বেস কত এটা 230 কেবি, 230 এটা নিবে। তাহলে এই 230 অনুযায়ী এই জেনারেটর টু সাইডেরও পরিবর্তন হয়, এই সাইডেরও পরিবর্তন হবে। তাহলে সাপোজ ইন কেস আমি এটা মানে ধরেন আপনাদেরকে এই কোয়েশ্চনটা দিলাম, এটা যদি 230 কেবি বেস করে হইতে পারে না? হ্যাঁ। তাহলে এখন আপনাকে বলেন এই সাইডের বেস কত আর এই সাইডের বেস কত? এই সাইডের বেস 20 হবে না, এখন তো এখানের বেস 230। আমি মানে আমি এই ম্যাথটাই দিছি, আমি বলে দিছি কি ট্রান্সমিশন লাইনের বেস হচ্ছে 230 কেবি, 230 কেবি, ঠিক আছে। তাহলে এখন এই সাইডের বেস কত? তাহলে বেস তো আমাদের কত? তিনটা নেই, এটা একটা বেস, এটা তো দেওয়াই আছে, আর এটা আরেকটা বেস, কি বলেন? তাহলে এই সাইডের বেস কত হবে আর এই সাইডের বেস কত হবে? এই সাইডের কেমনে চেঞ্জ করবেন? এই ফর্মুলাতে চেঞ্জ করবেন, অথবা উইকিক নেমে করবেন অথবা এটাতে করবেন, এটা মানে উইকিক নেমের সিস্টেম। তাহলে সাপোজ একটু করে দেখি, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এটা এই অনুযায়ী কোন সাইডটা, এটা হাই সাইড না? দেখেন তো হাই সাইড, তাহলে হাই সাইডের বেস দেওয়া আছে, তাহলে হাই সাইডের বেস কত দেওয়া আছে? 230। আমাদের বের হবে লো সাইডের বেস, কি বলেন? ইকুয়াল, তাহলে হাই সাইডের রেঞ্জ কত আছে? 200। এই 200 হাই সাইডের রেঞ্জ কত? 200। তাহলে লো সাইডের রেঞ্জ কত? 20। তাহলে দেখেন এলবি সমান কত আসে, মানে লো সাইডের বেস সমান কত আসবে দেখেন, তাহলে এটা উপরে চলে যায়, তাই না? তাহলে লেখা যায় কত? 230 ইন্টু কত বলে 20 ভাগ কত 200, তাহলে কত আসে? কত? 23। তাহলে অবশ্যই মানে এটার সাথে সাদৃশ্য আছে। জেনারেটর ওয়ানের জন্য বেস বের করছি, হ্যাঁ জেনারেটর ওয়ানের এই বেসতে আসছে। তাই এখন এখন যদি এই পাশে যাই তাহলে এটাও 23ই আসবে, কারণ এটা সেম জিনিস, কিন্তু সেম ভ্যালু, ঠিক আছে। তাহলে ওইটা মানে একটা বের করলে আরেকটা হয়ে যাচ্ছে, মিলতেছে। তাহলে এটা কিন্তু হইতে পারে, তখন আপনি এই ভ্যালুটা কত? এই যে 20 কেবি দিচ্ছে, এটা কত? এটা কিন্তু ভোল্ট, বুঝো নাই? আচ্ছা কেন করো, আবার দেখো, আমার এটা কি এই সাইড থেকে হাই সাইড না, মানে এই অনুযায়ী তাহলে আমি লিখছি কি হাই এসবি সাইড আর এলবি সাইডের বেস, আর এসবি সাইড এবং এলবি সাইডের রেঞ্জ, ঠিক আছে। তার মানে আমার যেহেতু এই সাইডের দিতে আছে, এটা কোন সাইডের? হাই সাইড। 200, মানে যেহেতু 20 এবং মানে 200, তাহলে অবশ্যই এটা কি হাই সাইড, তাহলে হাই সাইডের বেস দেওয়া আছে, ঠিক আছে। তাহলে হাই সাইডের বেসটা আমি লিখলাম 230, আমার নির্ণয় করতে হবে এলবি সাইড লো সাইডের, তাহলে হাই সাইডের রেঞ্জ কত? হাই সাইডের রেঞ্জ কত? 200, আর লো সাইডের রেঞ্জ কত? 20। কথা কি ক্লিয়ার ভাইয়া? এখানে যে 23 বেস বাইরেছে, ওই বেসটা হচ্ছে যে এই সাইডেরও ভোল্টেজ, এই সাইডেরও ভোল্টেজ। না এটা যদি চেঞ্জ হইতো, এই ভ্যালুগুলো যদি চেঞ্জ হইতো তাহলে আমার মান চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই চেঞ্জ হবে, মান চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা মানে এটা কত? মানে 200 ভাগ 20, এটা কত? আচ্ছা দেখি এটা মানে অ্যাকচুয়ালি কত হয়, কইরা দেখি আমরা। হ্যাঁ মানে এটা তো বলছি, এটা জেনারেটর ওয়ান সাইডের, হ্যাঁ
এটা জেনারেটর ওয়ান সাইডেড। তাহলে টু সাইডেডটা এনে করি, তাহলে আমরা ফর্মুলা জানি কি এসবি ডিভাইডেড বাই কত এলবি রেঞ্জ, এটা হচ্ছে বেস ইকুয়াল টু হচ্ছে এসবি ডিভাইডেড বাই কত এলবি রেঞ্জ, কি বলেন? তাহলে আমার এখন বের করতে হবে কোন সাইডের, লো সাইড, মানে লো সাইডেরটা বের করতে হবে। তাহলে হাই সাইডের বেস তো দেওয়া আছে 230, তাহলে হাই সাইডের বেস কত 230, তাহলে লো সাইডেরটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তাহলে হাই সাইডের রেঞ্জ কত 200, হাই সাইডের রেঞ্জ কত 200 আর লো সাইডের রেঞ্জ কত 200 সরি। এই তো এখন মানে এখান থেকে এলবি চলে আসবে, কি বলেন একই ভ্যালু আসবে না? আমাদের কি বুঝতে পারছেন? এটা মানে অ্যাপ্রক্সিমেটলি মানে মিলে গেছে, নাও মিলতে পারে, ঠিক আছে? কিন্তু আমাকে কিন্তু এগুলো এখন আমরা কিছুই দিচ্ছি না, এটা জাস্ট বোঝার জন্য বললাম, ঠিক আছে? কারণ আপনি অন্যান্য ম্যাথগুলোতে এইভাবে সরাসরি দিবে না, নাও দিতে পারে, ঠিক আছে? আর মানে এরকম কিন্তু অনেক ম্যাথ পাইবে, নাও দিতে পারে, কিন্তু এটা যেহেতু মিলা আছে যেভাবে আছে আমরা এইভাবেই তৈরি করবো, কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন একটা জিনিসকে এটা মুছে দিলাম আমরা, এটি আমাদের এখন আর লাগতেছে না। আমরা দেওয়া আছে কত অ্যাকচুয়ালি বেস দেওয়া আছে কত 20, যেহেতু বেস 20 দেওয়া আছে জেনারেটর ওয়ান সাইডে, তাহলে এখন আমাদের টেনশন নেই। তাহলে এটার বেস কত 220 কেবি, আর এটার বেস কত, এটার বেস কত হবে 200 কেবি বেস, আর এইটার বেস কত হচ্ছে 20 কেবি বেস, কি বলেন? এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রথমেই বের করতে হবে, মানে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে যদি পার ইউনিট জিরো সিকোয়েন্স সামথিং যোগ করতে চাই, প্রথমে আমাদের পার ইউনিট ভ্যালু বের করার মানে প্রথম কন্ডিশনটা হচ্ছে মানে ভোল্টেজগুলো বের করবো, কোন সাইডে কত ভোল্টেজ বেস আছে সেটা বের করে নিব। বলেন তো এই যে লোডের বেস ভোল্টেজ কত, মানে এটার ভিতরে আছে না, এটার 200 বেস, কথা বুঝতে পারছেন? তাহলে এখন আসেন আমরা এখন বাকিগুলো, এইগুলো তো আমাদের এখন আর নাই, এগুলো বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? মাথায় রাখতে হবে। এখন আসেন আমরা এই ম্যাথটা আমরা সলিউশন করবো। তাহলে এখন আমাকে জেনারেটরের পার ইউনিট ভ্যালু বের করতে হবে। তাহলে অ্যাকচুয়ালি খেয়াল করেন xg1 এখন আর লিখবেন না, ঠিক আছে? তাহলে xg1 সমান আমরা কি লিখতে পারি, রিঅ্যাকট্যান্স দেওয়া আছে কত পার ইউনিট, ভোল্ট পার ইউনিট কত, এগুলো কিন্তু এখন আর সূত্র লিখতে হবে না। আমরা যে এত বড় সূত্র শিখছি, মানে এই যে সব ফর্মুলা যে শিখছি, ঠিক আছে? x পার ইউনিট, ঠিক আছে, নিউ ইজ ইকুয়াল টু কত x পার ইউনিট ওল্ড ইনটু MVA বেস নিউ ডিভাইডেড বাই কত MVA বেস ওল্ড ইনটু কত ভোল্টেজ কেবি বেস ওল্ড ডিভাইডেড বাই কত কেবি বেস নিউ। এই ফর্মুলা কিন্তু সবসময় লিখতে হবে না, আপনি বোঝার জন্য আলাদা লিখে রাখতে পারেন সাইডে দেন, ঠিক আছে? বা প্রথমে লিখতে পারেন, আমরা জানি যে এই ফর্মুলাটা, কারণ কি সবসময় তো আপনি এটা বসাইবেন যেন ভুল না যায়। আর বেসগুলো যে বেসগুলো আপনি দিচ্ছেন সেই ভ্যালুগুলো হচ্ছে কি নিউ ভ্যালু। আমার কথা কি আপনি কততে বের করতেছেন, আপনি সেটাকে ওল্ড ধরতে পারেন, সমস্যা নেই। আপনি 1 ধরতে পারেন, 2 ধরতে পারেন, ইচ্ছা মনে করেন আপনি নিউ ভ্যালুকে আপনি 1 ধরলেন বা 2 ধরলেন, কোনো সমস্যা আছে? ঠিক আছে, আপনি মনে রাখতে হবে আমি বের করতেছি কোনটা, সেইটাই হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে? আর এই ভ্যালুটার সাথে নিউ মানে এই ভ্যালুটার সাথে আমার যে ভ্যালুটা থাকবে MVA সেটা সমানুপাতিক, আর ভোল্টেজটা থাকবে ব্যস্তাংশ, এটা মাথায় রাখবে। কিন্তু এই জন্য এইটাই মাথায় রাখবে, বইগুলো কিন্তু এটাই ইউজ করছে, যত বই আছে এই ফর্মুলাটাই কিন্তু ইউজ করছে। এই জন্য ছোট্ট করে আগে লিখে রাখবেন যত সহজ হয়, বা প্রথমে লিখে নিলেন আমরা জানি এটা, আর বাকি একবারেই লিখবেন আর লিখবেন না, কথা কি ক্লিয়ার? তাহলে এখন দেখেন, তাহলে xg1, তাহলে xg1 রিঅ্যাকট্যান্স কত দেওয়া আছে 0.09, ঠিক আছে, ইনটু MVA বেস কত আছে 90, আর নিউ কত আছে 100, তাহলে আমরা কি লিখতে পারি নিউ হচ্ছে 100, ভোল্ট কত 90, আর ভোল্টেজ 20 কি বলেন, চেঞ্জ তো নাই, এজন্য এটা লিখতেও পারেন নাও লিখতে পারেন। তাহলে এটা কত হবে, এটা তো নাই, তাহলে 0.09 আর 100 ভাগ কত 90 কত হয় দেখেন তো, 0.1 মানে 0.1, এটার সামনে অবশ্যই কি দেবেন, যে দেবেন, কথা কি বুঝতে পারছেন? আপনি অনেকে এটা তো লেখা সমস্যা নাই, আমরা লাস্টে দিলেও কোনো অসুবিধা নেই, কথা বুঝতে পারছেন? আমরা যদি এনেও দেখাই কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু এটা রিঅ্যাকট্যান্স দেখাইতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, তাহলে একটা হয়ে গেছে। এখন আসেন ট্রান্সফরমার XT1, তাহলে XT1 সমান আপনি কত লিখতে পারেন? এখন XT1টা আপনি দুইভাবে বের করতে পারেন, দুইভাবে একই ভ্যালু আসবে, আমরা এটা বোঝার জন্য আমরা করবো, কিন্তু পরীক্ষার হলে একটাই করবো, কথা বুঝতে পারছেন? তাহলে আমি যদি তাহলে এটার রিঅ্যাকট্যান্স দেওয়া আছে কত 0.016 ইনটু মানে MVA দেওয়া আছে কত, আমাদের মানে বের করতে হবে কত 100 তে, আর এনে দেওয়া আছে কত 80 ইনটু ভোল্টেজ, ঠিক আছে? এখন আপনি
এই সাইডটা করবেন না এই সাইডটা করবেন? ওই সেটটা একই জিনিস আসবে, কারণ এনে যদি এই সাইডটা নেন তাহলে এইটার বেজ আছে কত? 20 মানে ওল্ড কত? 20। নিউ কত? 20 নিউ 20। সবগুলাই কি বলেন? এখন যদি আপনি এই সাইডটা করতেন তাহলে ওল্ড মানে 200, নিউ 200। কিন্তু যদি এই যে 230 যদি দেওয়া থাকতো তাহলে কি হইতো? অবশ্যই 230 ভোল্টেজগুলো কিন্তু হইতো। তখন কি হইতো? যদি এই সাইড দ্বারা করতেন তাহলে এনে মানে এনে 230 200 হইতো এনে ওল্ড ওল্ড, ঠিক আছে? ওল্ড কত? 230 200 হইতো। নিউ কত হইতো? 200, হ্যাঁ। 230। কথা কি বুঝতে পারছেন? তখন এই ভ্যালুটা রেখে যেটা করতেন, আবার এটা যদি 23 আর 20 দ্বারা করতেন সেমই আনসার আসতো। কথা কি ক্লিয়ার? ওরা কি বুঝছো জিনিসটা? বুঝো নাই? সাপোজ আমরা যদি অ্যাকচুয়ালি এই জিনিসটা একটু বোঝার জন্য, এটা ধরেন 230 আর এটা আসছিল কত তখন? 23। তাহলে এখন দেখি মানে ভ্যালুটা এগিয়ে আসে কেন? তাহলে এটা আমি যদি এই সাইড দিয়ে করি বলেন, তাহলে এই সাইড দিয়ে করলে আমরা কত লিখবো? 230 মানে old কত? 200 200 আর নিউ কত এটা? 230 230। তাহলে এইটার যে ভ্যালু আসবে এটা কিন্তু স্কোয়ার, এইটার যে ভ্যালু আসবে কিন্তু আমি যদি এখন এটা তো ঠিকই আছে, এখন যদি আমরা এই সাইডটা রাখি করতাম তাহলে এনে কত আসতো দেখেন? এনে আসতো কত? 20 আর এনে আসতো 30। কি হলো? হ্যাঁ। 0 0 ক্যালকুলেশন। কথা কি ক্লিয়ার? জি আর এখন কত আছে? 200। এটা যদি 20 নিতে পারি এটাও 20 নিতে পারি, একই জিনিস। তাহলে আমার এই জন্য ভোল্টেজটা এনে আমার কাজ না করলেও হচ্ছে, যেহেতু আমার মিলে গেছে, অ্যাপ্রক্সিমেটলি মিলে গেছে। তাহলে এটা কত আসে? তাহলে 0.2 এনে অবশ্যই কি দিতে হবে? যে দিতে হবে 0.2 পার ইউনিট। হয়ে গেছে। ওকে, এখন দেখেন ট্রান্সমিশন লাইন। তাহলে ট্রান্সমিশন লাইনটা কি ভ্যালু দেওয়া আছে? ওহমিক ভ্যালু। তাহলে ওহমিক ভ্যালুর জন্য কিন্তু আপনারা আমি একটা ফর্মুলা পড়াইছি, পার ইউনিট x ওহম x ওহমিক ভ্যালু ইনটু MVA ভাগ কত? কেভি স্কয়ার। কেভি স্কয়ার বলতে এটা কি বেস কিন্তু, হ্যাঁ এগুলো কি বেস। করছে কিনা? জি অথবা এটা যদি না করতে পারেন তাহলে মানে জেড বেস বের করবেন, কিন্তু এটা দিয়ে একটু সহজ, ইজি হবে এবং তাড়াতাড়ি হবে, ঠিক আছে? কারণ এটাই ওইগুলোর থেকে ডেরিভেশন করে আসছে। আমি বলছি কয়টা সূত্র মুখস্থ রাখার জন্য? 3টা, অনলি 3টা, ঠিক আছে? তাহলে এটা কত আসে? তাহলে এক্স লাইন ওহমকে কি এত করতে ভাগ করে নেব? না, ওটা কিচ্ছু করা লাগবে না, মানে একবারে হয়ে যাবে এই ফর্মুলাই। আমরা কিন্তু এটা কিন্তু ডেরিভেশন করছি, হ্যাঁ? তাহলে মানে ওহমিক ভ্যালু কত আছে? 120 ইনটু কত আসে? 120 ইনটু এমডিএ কত বলেন? এমডিএ কোনটা নেবেন? মানে এগুলা চিন্তা করা যাবে না, কিন্তু এগুলো সব বেস। তাহলে এমডিএ আছে কত? 100। তাহলে ভোল্টেজ কত? 220 এই এর বেস যেটা হবে, নট বেস কত নাই, এটা এই সাইডটা মানে এটা লাইনটা কিসের ভিতরে আছে? 200 ভিতরে আছে না? তাহলে 200 স্কয়ার। তাহলে কত আসে দেখেন? 0.3 তাহলে এটা মানে এটা কিন্তু যে আছে না, হ্যাঁ ঠিক আছে? তাহলে কত? 0.3 0.0 না খালি 3 0.3 আচ্ছা 0.3 এটা কিন্তু যে এটার মধ্যে কিন্তু মানে এটা অনেক সময় রেজিস্ট্যান্সও থাকতে পারে এটার মধ্যে, মানে একটা অঙ্কের মধ্যে থাকতে এরকম আছে 40 প্লাস 60, কথা বুঝতে পারছেন? এরকমও পাবেন। তখন দুইটা থাকলে দুইটা নেবেন, কিন্তু একটা আছে একটাই নেবেন। কথা কি ক্লিয়ার? শুধু খালি এক্স দিছে মানে আর দেয় নেই, অনেকটার মধ্যে এটা আরও পাবেন। তাহলে এটার ভ্যালুটা কি হবে অ্যাকচুয়ালি? পার ইউনিট। কথা কি ক্লিয়ার? ওকে, এখন আসেন ট্রান্সফরমার XT2। তাহলে XT2 এর ভ্যালুটা কত আসবে? তাহলে XT2 করেন, XT2 ইকুয়াল টু কত আছে? 0.0, তাই না? হ্যাঁ রিঅ্যাক্ট্যান্স দিয়েছে 0.02 ইনটু MVA বেস কত আছে? 100। নিউ কত বলেন? এখন আপনি 90 এই 80 আছে, 80 যা আছে এটা কত ছিল? এটাও 80 ছিল, 80। তাহলে এখন ভোল্টেজ যদি নেন আপনি, তাহলে 200 ভাগ কত? 200 অথবা 20 ভাগ কত? 20 নিলে নিতেও পারেন, নাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে এটা কত আসে? এই ভ্যালুটা কত আসে? 0.025 পার ইউনিট। কি বলেন? ওকে, তাহলে XT2 হয়ে গেছে। বলেন জেনারেটর G2। হ্যাঁ তাহলে X G2 সমান কত লেখা যাবে? এটার ভ্যালু দেওয়া আছে 0.09 0.009 ইনটু কত? MVA বেস 100 ভাগ কত? 90। আর ভোল্টেজ কত আছে? এই ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়েছে, 18 মাথায় রাখতে হবে কিন্তু, কথা বুঝতে হবে। তাহলে এই ভ্যালুটা কি? ওল্ড। তাহলে আমার ওল্ড কত আছে? 18। নিউ কত আছে? 20 স্কয়ার। বুঝতে পারছেন না? পারেন না? এই ম্যাথটা ইম্পর্টেন্ট এই জন্য, কারণ আমরা 80% কি করে দিই? XG1 XG2 কিন্তু সব ম্যাথের মধ্যে সমান, এটার মধ্যে কিন্তু ভিন্ন আছে। কথা কি ক্লিয়ার?
তাহলে এটা ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়েছে। এটা কি ভোল্ট বা কত নিউ কত 20, ঠিক আছে স্কোয়ার। তাহলে এটা কত আসে 0.081 পার ইউনিট। তাহলে এখন আমাদের সবগুলো হয়ে গেছে। আরেকটা আছে লুড। তাহলে লুডের ভ্যালুটা কি দিচ্ছে এস দেওয়া আছে, ভালো করে বুঝুন লুডের ভ্যালুটা কি দেওয়া আছে এস। তাহলে এস এটার ক্ষেত্রে এক্স পার ইউনিট কি আমরা এটা শিখছি কিনা বলেন, বি পার ইউনিট স্কোয়ার, ঠিক আছে ডিভাইডেড বাই কত মানে এস পার এল পার ইউনিট। কি বলেন এটা শিখছি কিনা, কি বলেন শিখছি কিনা? আমরা বলছি এই তিনটা ফর্মুলা আমরা ইউজ করব। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই ভ্যালুটা কি আছে অ্যাকচুয়াল ভ্যালু না, তাহলে এটা কি মানে পার ইউনিটে কনভার্ট করা লাগবে কিনা? তাহলে এটাকে যদি পার ইউনিটে কনভার্ট করতে চাই তাহলে এর বেস ভ্যালু কত আছে 100, তাহলে 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখেন আমাদের মানে এক্স লুড কত হয়ে যায় এক্স লুড, তাহলে বি পার ইউনিট। তাহলে বলেন বি পার ইউনিটটা কত অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত বেস ভ্যালু, তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত আছে 18 অ্যাকচুয়াল ভ্যালু মানে সরি এটার অ্যাকচুয়াল ভ্যালু এবং বেস ভ্যালু কি সেম না? তাহলে বলেন এই অ্যাকচুয়াল হচ্ছে 200, বেসও কত 200, তাহলে কত হয় 1 পার ইউনিট। কি ক্লিয়ার তো? ঠিক আছে। তাহলে এস বেস কত এস লোড পার ইউনিট সমান কত হবে অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত বেস ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু কত আছে 48 মেগাওয়াট প্লাস কত জে অফ 64 এম্বার। কি বলেন? তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করতে হবে না, অ্যাকচুয়াল ভ্যালু ভাগ কত বেস ভ্যালু, তার মানে কত আসে 0.48 প্লাস কত জে অফ 0.64 পার ইউনিট। এখন তো আর কোনো একক থাকবে না, কি বলেন? তাহলে এখন বসায় দেন। তাহলে এটা কত 1 মানে এক্স লোড না, তাহলে এক্স লোড ইকুয়াল টু কত লেখা যায় বি পার ইউনিট। এটা কি ভুল লিখছি কিনা? তাহলে এস ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি বলেন আমরা মানে কি জানি এস ইকুয়াল টু স্কয়ার ভাগ কত জেড, জেড বি স্কয়ার বাই তাহলে জেডটা এদিকে এটা রাইট, ঠিক আছে তাই না? তাহলে এটা কত লিখতে পারি এটা 1 স্কয়ার, ঠিক আছে। তাহলে এস কি এর কনজুগেট হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে 0.48 মাইনাস জে অফ 0.64, তাহলে কত আসে 0.75 plus I 0.75 প্লাস জে অফ 1, ঠিক না? এই পার ইউনিট 1.0 দেন, নাহলে যা মানে ঝামেলা করে দেবে। তাহলে এখন প্রত্যেকটা ভ্যালুরে কিসে পাই গেছি আমরা পার ইউনিটে পাই গেছি। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা করছেন না অনেক বইয়ের মধ্যে, এই ভ্যালুটা কিন্তু সিরিজ ভ্যালু বেরিয়েছে। অনেক সময় এই ভ্যালুটাকে বলবে পার ইউনিটে দেখা মানে প্যারালালে দেখাবে, লোডকে সিরিজও দেখানো যায় প্যারালালও দেখানো যায়, একই ভ্যালু। আপনাদেরকে হয়তো এসি সার্কিটের মধ্যে পড়াবো যে একটা জিনিসের মানে সিরিজ থাকলে প্যারালাল কেমনে করে, প্যারালাল থাকলে সিরিজ কেমনে করে, কিন্তু এটার ক্ষেত্রে ভিন্ন সিস্টেম আছে। ওই সিস্টেমে করবেন, ঠিক আছে? এটাই সবসময় করবেন। মানে এই যে লুটটা আছে না, লুটটাকে আছে দেখাইতেছি, লুটটাকে আপনি বলতে পারেন যে প্যারালালে দেখাও, সিরিজে না দেখায় বলতে পারেন প্যারালাল। উল্টা দিকে আছে, হ্যাঁ না উল্টা না, আচ্ছা দেখাচ্ছি জিনিসটা কেন। আচ্ছা ওটা মানে ওটার আমি এই সূত্রগুলো বুঝবো আর কি, ঠিক আছে? এই সূত্রগুলো আমি কমপ্লিট করি না, বুঝবো না সূত্রগুলো বুঝবো। হ্যাঁ না শেষ দেখা কেমন করতে হবে না, এগুলো তো বেলগুলো বের করলাম তাই না? তাহলে যত মনে করেন যে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল যত ভোল্ট আছে সব এই তিনটা ফর্মুলার সাহায্যে আমরা করবো। কথা বুঝতে পারছেন? এই জন্য বারবার এগুলো কীভাবে আসছে শিখবেন মানে মুখস্থ রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এখন আমি ম্যাথটা শেষ করি, পরে আরও তো সমস্যা নাই। তাহলে একটা জিনিস খেয়াল করে এখন আমাদের এই যে ডায়াগ্রামটা আছে, আমাকে তো এগুলো বের করতে বলেনি। অ্যাকচুয়ালি আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে কি ডায়াগ্রাম, ঠিক আছে? ডায়াগ্রামটা অঙ্কন করে এই ভ্যালুগুলো আমাকে প্লট করতে হবে, এটা হচ্ছে আমাদের মেইন কথা। তাহলে এটা যদি আমি প্লট করতে চাই তাহলে একটা কি আছে, একটা লাইন আমরা সবসময় রেফারেন্স করবো না, ঠিক আছে? একটা লাইন রেফারেন্স, অথবা অনেক সময় আমরা এটা গ্রাউন্ড মানে দেখাইতে পারি। রেফারেন্স মানে কি গ্রাউন্ড, এটা আমরা এইভাবে দেখাইতে পারি, অথবা আমরা অন্যভাবে দেখাই, সমস্যা নাই, দুটোই দেখাবো। তাহলে কি আছে, প্রথমে আছে কি একটা জেনারেটর, ঠিক আছে? তাহলে জেনারেটরে একটা রিঅ্যাকট্যান্স আছে, ঠিক আছে? এই যে জেনারেটর এটাকে আমরা গ্রাউন্ড দিয়ে দেব। তাহলে এটা হচ্ছে কি G1, ঠিক আছে? G1 জেনারেটর। তাহলে এর রিঅ্যাকট্যান্সটা কত পাইছেন? J of 0.1 পার ইউনিট, ওকে? এরপরে আছে কোথায় আছে ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমারের একটা রিঅ্যাকট্যান্স আছে, এই ট্রান্সফরমারের XT2,
তাহলে আমরা মান লিখি নাকি xt1 তাহলে এটা xt1 এর ভ্যালু কত 0.2 তাহলে j অফ 0.2 পার ইউনিট কি বলেন এরপরে আছে কি ট্রান্সমিশন লাইন ঠিক আছে আর এটা হচ্ছে কি এটা আমাদের একটা মানে বাসবার ঠিক আছে বাসবার নাম্বার 1 ওকে তাহলে ট্রান্সমিশন লাইনে শুধু খালি রিঅ্যাকট্যান্স পাইছি তাহলে শুধু খালি রিঅ্যাকট্যান্সটা দেখালাম এটা কত পাইছি ট্রান্সমিশন লাইনের রিঅ্যাকট্যান্স এর কত 0.3 তাহলে j অফ 0.3 পার ইউনিট তাহলে এটা হচ্ছে কি বাসবার নাম্বার 2 ঠিক আছে এরপরে কি আছে একটা ট্রান্সফরমার তাহলে এই একটা ট্রান্সফরমার তাহলে T2 ট্রান্সফরমার তাই না তাহলে T2 ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স কত পাইছি 0.025 তাহলে j অফ 0.025 তাই না হ্যাঁ তাহলে এটা পাইলাম এরপরে কি পাইলাম একটা জেনারেটর তাহলে জেনারেটরে কি আছে একটা রিঅ্যাকট্যান্স আছে তারপরে কি এটা হচ্ছে কি G2 আর এটা হচ্ছে কি গ্রাউন্ড তাহলে এটার ভ্যালুটা কত পাইছি G2 এর ভ্যালুটা কত পাইছি 0.081 j অফ 0.081 পার ইউনিট প্রত্যেকটা ভ্যালু কি পার ইউনিট তাহলে রুটটা কোথায় আছে রুট এই যে লাইনে তাহলে এখান থেকে একটা রুট বাইরেছে তাহলে রুট বাইরে কি বেরিয়েছে কি আছে এটার মধ্যে রেজিস্ট্যান্স আছে কিন্তু রিঅ্যাকট্যান্স আছে হ্যাঁ তাহলে একটা রেজিস্ট্যান্স আছে আর একটা কি আছে রিঅ্যাকট্যান্স আছে তারপর এটা কি বলেন রেজিস্ট্যান্স কত 0.75 এটা কত j অফ 1.0 ঠিক না প্রত্যেকটা ভ্যালু কি পার ইউনিট আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই এখন আমি এটাকে আমি এই যে গ্রাউন্ড দ্বারা দেখাইছি এটা গ্রাউন্ড দ্বারা না দেখায়া একটা লাইন দ্বারা দেখাইতে পারি এখন আরেকটা কথা বললাম কি কথা বললাম যে এই লুটটাকে এটা আমি এইভাবে না দেখায়া ভালো করে বুঝেন এটাকে এই এতটুকু অংশ শুধু কেন এটা এইভাবে না দেখায়া অনেকে এইভাবে দেখাইতে পারে রেজিস্ট্যান্সটা এক দিকে আর একটা হচ্ছে এখানে রেজিস্ট্যান্সটা আরেক দিকে প্যারালালে দেখাইতে পারে কথা বুঝতে পারছেন এটা বলতে পারে ঠিক আছে এটা করার জন্য এসি সার্কিটে যখন যাবো তখন আমি এটা দেখাই দিব ঠিক আছে অনেক যদি উল্লেখ করে দেয় লুটকে প্যারালালে মানে রিপ্রেজেন্ট করো কিন্তু এটা উল্লেখ করে না ঠিক আছে শুধু খালি আশপাকের বইয়ের মধ্যে মনে হয় একটা ম্যাথ আছে সিরিজ এবং প্যারালালে দুইটা থাকে জাস্ট অনলি ফর একটা ফর্মুলা ঠিক আছে তাহলে আমরা আপাতত এইটার দিকে আমরা নলেজটা ফোকাস করবো তাহলে এই যে ডায়াগ্রামটা অঙ্কন করছি এই ডায়াগ্রামটা হচ্ছে কি ফিগারটার নাম কি বলেন ইম্পিডেন্স ডায়াগ্রাম ঠিক আছে ইম্পিডেন্স ডায়াগ্রাম এখন যদি খেয়াল করেন এনে আমি অনেক কিছু বুঝাবো কিন্তু হ্যাঁ ইম্পিডেন্স ডায়াগ্রাম তাহলে আমি এটা গ্রাউন্ড করে দিছি না এটা এইভাবে না দিয়ে আমরা কি করতে পারি এটাকে আমরা কি করি একটা লাইন দ্বারা দেখাই দিতে একই কথা কিন্তু হ্যাঁ এটা যে কথা আগেরটা যেটা তৈরি করলাম ওটা কি একই কথা আর যদি এটা প্যারালাল থাকে তো জাস্ট আমরা প্যারালাল দেখাই দেবো ঠিক আছে ভ্যালু কিন্তু ভিন্ন আসবে এই কারণে এই রেজিস্ট্যান্সের এই মানগুলো কিন্তু প্যারালাল লাইনে চেঞ্জ হবে ওই যে এসি সার্কিটের যে ক্যালকুলেশন সেম ক্যালকুলেশন কথা বুঝতে পারছেন যে উল্লেখ করে তাহলে ওইভাবেই দেখাইতে হবে এখন মানে এইটাকে যদি বলতো শুধু খালি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করে তাহলে এই যে রেজিস্ট্যান্সটা বের করছেন এটা থাকবে না শুধু খালি এটা উঠাই দিবেন তাহলে সেটা কি হয়ে যাবে রিঅ্যাকট্যান্স অর্থাৎ এই ডায়াগ্রামের মধ্যে রিঅ্যাকট্যান্স আর অন্য কিছু থাকবে না আমার কথা কি বুঝতে রেজিস্ট্যান্স থাকবে না এখন রেজিস্ট্যান্স থাকবে রিঅ্যাকট্যান্স বলে রেজিস্ট্যান্স থাকবে না তখন এটাকে আমাকে দেখানো হবে না ঠিক আছে এখন যদি এটা রিঅ্যাকট্যান্স না আমরা পার ইউনিট ডায়াগ্রাম বলতো সেম কি বলতো পার ইউনিট ডায়াগ্রাম বললে সেম কথা বুঝতে পারছেন না বুঝেন নাই জি বোঝা গেছে তো আচ্ছা এখন যদি এটা এই যে ডায়াগ্রামটা কিন্তু এটা বলতো যে পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করে কি বলতো পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম সেম কথা কি ক্লিয়ার যদি পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম বলতো সেম তার মানে ইম্পিডেন্স ডায়াগ্রাম পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম পার ইউনিট ডায়াগ্রাম সব সেম আমার কথা কি ক্লিয়ার না বুঝেন নাই জি বুঝা গেছে তো নাকি আচ্ছা এখন যদি বলতো নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম তাহলে করেন ভোল্টেজ সোর্স এই শুধুখালি নেগেটিভ সিকোয়েন্স বললে এই যে ভোল্টেজগুলো দিছেন না এইগুলো শর্ট করে দিতেন শেষ এই এটা হচ্ছে লেখা রাখেন এটা হচ্ছে নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম অর্থাৎ নেগেটিভ সিকোয়েন্স মানে লেখা লাগবে নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রামে মোট কথা হচ্ছে মানে নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রামে ভোল্টেজ সোর্স থাকবে শর্ট আর পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রামটাকে আমরা কতগুলো বলতে পারি পজিটিভ পার ইউনিট ইম্পিডেন্স রিঅ্যাকট্যান্স ঠিক আছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম এখন যদি বলে শুধু খালি কি বললাম যে বলে শুধু খালি রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম অঙ্কন করে এটা এই রেজিস্ট্যান্স থাকবে মনে থাকবে তো এই কথাগুলো মনে থাকবে তো নাকি ইনশাআল্লাহ আর মানে যখন আপনি ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দেবেন সেটা কি হয়ে যাবে নেগেটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম হয়ে যাবে কথা ক্লিয়ার সবাই ক্লিয়ার এটা কিন্তু মানে আপনি নোট করবেন সুন্দর করে নোট করবেন এবং বারবার এগুলো লিখবেন কারণ এক জিনিস দিয়ে কিন্তু অনেক কিছুই হবে কারণ এগুলো মানে যখন আমরা অঙ্কন করবো জাস্ট খালি ওইটা আপনাকে বলে দেবে পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করো এখন
আমাদের ফল্ট কয় ধরনের? মূলত হচ্ছে আমরা দুই ধরনের। সিরিজ ফল্ট আর একটা হচ্ছে শান্ট ফল্ট। শান্ট ফল্ট দুই ধরনের। সিরিজ ফল্ট আর একটা শান্ট ফল্ট, ঠিক আছে? আর এই শান্ট ফল্টগুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়, সিমেট্রিক্যাল আর আনসিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল ফল্ট যেটা সেটাকে আমরা ব্যালেন্স ফল্ট বলি। কি ফল্ট বলি? ব্যালেন্স ফল্ট বা থ্রি ফেজ ফল্ট। কি বলি? ব্যালেন্স ফল্ট বা থ্রি ফেজ ফল্ট। সাপোজ এই ডায়াগ্রামটাতে যে কোনো একটা মনে করেন যে আপনাকে বলবো এই বাসবারের মধ্যে কি হয়েছে? ফল্ট হয়েছে। তাহলে এই যে ফল্টটা এটাকে বলা হয় ব্যালেন্স ফল্ট বা থ্রি ফেজ ফল্ট। কারণ সিস্টেমটা কোন ধরনের কাজ করছে কিন্তু থ্রি ফেজ নিয়ে। কথা কি বুঝতে পারছেন? তো এই যে ফল্টটা আছে, এই যে ফল্ট মানে এনে হইতে পারে বা যে কোনো একটা সাইডে হইতে পারে, তাহলে এই ফল্টটার নাম হচ্ছে কি? ব্যালেন্স ফল্ট। কি বললাম? ব্যালেন্স ফল্ট। এখন যদি আপনাকে বলে যে ফল্ট মনে করেন সাপোজ এই ডায়াগ্রামটা দিলেন, হ্যাঁ এই ডায়াগ্রামটাতে বললাম যে বাসবার 2 নম্বরের মধ্যে একটা ফল্ট সংঘটিত হয়েছে, তাহলে ফল্ট কারণ কি বললাম? ফল্ট কারেন্ট। বাসবার 2 এর মধ্যে একটা ফল্ট হয়েছে, ফল্ট কারেন্ট হয়েছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি ডায়াগ্রামটা কোনটা এটা বের করছি কিনা বলেন? হ্যাঁ। কি বলেন? তাহলে ফল্টটা হয়েছে কোথায়? এই বাসবার 2 এ একটা ফল্ট হয়েছে। জি। তাহলে এনে যদি আমার ফল্ট হয়, তাহলে এই বাসবার 2 এর সাপেক্ষে আমাদের কি বের করব? ZTH। ভালো করে বুঝেন। তাহলে এইটার সাপেক্ষে আমাদের কি বের করতে হবে? ZTH। তাহলে এটার সাপেক্ষে যদি আমরা ZTH বের করি, তাহলে ফল্ট কারেন্ট সমান কি হয়ে যাবে? তাহলে ফল্ট কারেন্ট বুঝেন। তাহলে ফল্ট কারেন্ট ইকুয়াল টু হচ্ছে পার ইউনিট ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে কি? ZTH। আর যদি এখানে ফল্ট ইম্পিডেন্স থাকে তাহলে সেই ফল্ট ইম্পিডেন্সটা আসবে, সেটা আলাদা দেওয়া থাকবে। ফল্ট ইম্পিডেন্সটা কি আলাদা দেওয়া থাকবে। যদি ফল্ট ইম্পিডেন্স না থাকে, ফল্ট ইম্পিডেন্স থাকলে সেটাকে বলা হয় আনভোল্টেড ফল্ট। আর যদি ফল্ট ইম্পিডেন্স না থাকে সেটাকে বলা হয় ভোল্টেড ফল্ট বা সলিডলি গ্রাউন্ডেড ফল্ট। আমার কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে আলাদা দেওয়া থাকবে। এখন মাথায় রাখেন এই পার ইউনিট ভোল্টেজটা কত হবে? 1 নট 1 হইতেও পারে নাও হইতে পারে। কেন সাপোজ এটা কি এনে ফল্ট হয়েছে না? বুঝেন, ভালো করে বুঝেন। তাহলে এটা বেস কত? বেস 200। মানে ভোল্ট কত? 200। যদি 230 থাকতো তাহলে কি আর মানে চেঞ্জ হইতো কিনা? তার কত হইতো? পার ইউনিট ভোল্টেজটা তখন কত হইতো বলেন তো? 230 ভাগ কত? 200। তাহলে কত হয়? কত আসলে এখানে ক্যালকুলেটর করেন। মানে এটা কিন্তু মানে কনফিউশনে পড়বেন, এই জন্য কিন্তু আমি লিখে দিচ্ছি 0.23 আচ্ছা 1.15 পার ইউনিট, নট ভোল্ট, পার ইউনিট। তাহলে দেখেন, আর যদি মনে করেন যে মিলে যাইতো, আমাদের 80% মেতে আছে মিলে যাবে, এই জন্য আমরা 1 কল মনে করি। কথা কি ক্লিয়ার? যদি এটা যদি 230 থাকতে পারে, তাহলে কি হইতো বলেন? তাহলে এখন এটা আমরা হয়ে গেছে। তাহলে এটা কি দেওয়া থাকতেও পারে না থাকতে পারে। যদি দেওয়া থাকে সেটা ভোল্ট মানে আনভোল্টেড, মানে 0 মানে একটা মান থাকবে। আর যদি দেওয়া না থাকে তাহলে এটার মান কত? 0 তাই কি বলে? যদি জেড পার ইউনিট যদি ভোল্টেড হয়, যদি ভোল্টেড বলে তার মানে এটার মান কত? 0। আর না হলে কি আনভোল্টেড হলে জেড এফ এর মান কি একটা কিছু দেওয়া থাকবে, সেটা অবশ্যই মনে রাখবেন। মানে এর হচ্ছে কম হবে, এর চেয়ে কম হবে। অবশ্যই ভোল্টেড ভ্যালুটা কি হবে? এর চেয়ে কম হবে। ভোল্টেড হলে 0 আর আনভোল্টেড হলে একটা। ভোল্টেড হলে কি 0 মানে ভোল্টেড মানে সলিডলি দেওয়া থাকে তাহলে বসবো না, দেওয়া থাকলে। আর যে এটাই হচ্ছে মানে আসল কথা। আমরা হচ্ছে দেওয়া থাকলে বসবো না, দেওয়া থাকলে 0। এখন এই ZTH টা আপনাকে বের করতে হবে। তাহলে এটা তো আমাদের ডায়াগ্রামটা পুরোটা বের করছি। তাহলে অ্যাকচুয়ালি এখন কি হয়ে যাবে? যেহেতু আমি ZTH বের করতেছি, তার মানে কি ভোল্টেজ সোর্স শর্ট আর কারেন্ট সোর্স কি হলেন? ওপেন। একবারে ডিসি সার্কিটের মানে চলে যাবে, মানে ডিসি সার্কিট না, ওই যে সুপার পজিশনে চলে যাবে। ঠিক আছে? তাহলে এখন একটা জিনিস করেন, খেয়াল করেন, এটা যদি থাকে তাহলে দেখেন তো, মানে এটা কি সিরিজ, এটার সাথে কি বলেন? প্যারালাল। বুঝেন, ভালো করে বুঝেন। আর এটার সাথে কি সিরিজ, আর এটার সাথে প্যারালাল সিরিজ। এই দেখো, এই যে মানে কোথায় আছে ZTH টা এইদিকে না, ভালো মানে তোমাদের সিরিজ প্যারালাল আবার ডিসি সার্কিট কাজে লাগবে। ঠিক আছে? ওই যে ডিসি সার্কিট দিয়ে সিরিজ বুঝেন নাই নাকি? খেয়াল করেন, আমি তো এই দিকটা মানে সোর্সটা তো এটা এই এতটুকু এখন শোন, মানে আরেকটু এটা একটু মুছে দিই মানে বোঝার জন্য। তাহলে এটার মধ্যে ফল্ট হয়েছে, যেই জায়গাতে ফল্ট হবে ওই সাপেক্ষে কিন্তু, তাহলে আমার ফল্ট হয়েছে এখানে, তাহলে এটা কি মনে একটা সোর্স না? কি বলেন? ফল্ট সোর্স মানে এটা, তাহলে এটা কি ZTH কিনা? ফল্ট সোর্স ধরেন, মনে রাইট, এটা একটা সোর্স ধরেন। তাহলে এটা যদি হয় ZTH, তাহলে এটার সাপেক্ষে বের করতেছি না? এটার সাপেক্ষে যদি বের করে তাহলে দেখেন এটা একটা সিরিজ, এটার সাথে কি প্যারালাল বলতে কি দুইটার সাথে কিন্তু প্যারালাল। ঠিক আছে? আবার এটা কিন্তু কি সিরিজ, আবার এই পুরোটার সাথে এটা কি প্যারালাল, আবার কয় প্যারালাল। আমার কথা কি বুঝছেন না? ঠিক আছে? এটা আপনার তাহলে ZTH বের করছেন, এখন মানগুলো বসাই দেন, তাহলে ফল্ট কারেন্ট বের হয়ে যাবে।
ক্লিয়ার? আপনি পারেন তো এই যে কাজটা করলাম, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিসের কাজ? মানে 3 ফেজ ফল্ট, সিমেট্রিক্যাল ফল্টের কাজ। তাহলে সিমেট্রিক্যাল ফল্ট আপনারা বের করার সিস্টেমটা কি মনে রাখবেন? কি বলেন? যেই পয়েন্টে ফল্ট হবে, ঠিক আছে, যেই পয়েন্টে ফল্ট হবে ওই পয়েন্টের সাপেক্ষে জেডটিএস বের করবেন। আর এই জেডটিএস যেটা বের করছেন এটারই বলা হয় পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। এটা যেটা বের করছেন আপনি, এটাকেই কিন্তু আমরা বলবো পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। কথা কি বুঝতে পারছেন না? এখন তাহলে এখন যদি 3 ফেজ ফল্ট বের করতে পারে, অনলি ফর 3 ফেজ ফল্ট, অনলি ফর 3 ফেজ ফল্টের আরেকটা নাম হচ্ছে ব্যালেন্স ফল্ট, ঠিক আছে? 3 ফেজ ফল্টের আরেকটা নাম হচ্ছে ব্যালেন্স ফল্ট। এটা অনলি আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো আছে 5% হয়। তাহলে 3 ফেজ ফল্ট কত পার্সেন্ট হবে? 5%। এরপর আরেকটা হচ্ছে এসএলজি ফল্ট, মানে সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট। সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড, এই সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হচ্ছে 70%। এটা সবচেয়ে বেশি হয়। ট্রান্সমিশন লাইনগুলোতে গেলে ভাইবাতে এই করে কোশ্চেনগুলো করবে কিন্তু, ঠিক আছে? এসএলজি ফল্ট হচ্ছে 70%। এরপর আছে ডাবল লাইন ফল্ট, ঠিক আছে? ডাবল লাইন ফল্ট, এই ফল্টটা হয় 15%। এরপর আছে মানে ডাবল লাইন ফল্ট, এরপর আছে এলএলজি ফল্ট, মানে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে? ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটা হয় 10%। তাহলে কত হলো টোটাল? এই হচ্ছে 25, মানে ফল্ট, টোটাল ফল্ট আমাদের মানে 100% ফল্ট এখানে এইভাবে হয়, ঠিক আছে? তাহলে আমরা মানে যে ফল্টটা করলাম, হ্যাঁ, লাইন টু লাইন ফল্ট, মানে লাইন টু লাইন ফল্ট, ঠিক আছে? দুটো লাইনের মধ্যে ফল্ট। আর সেখানে মানে ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, এটাকে ডিএলজি লেখা হয়, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে? এরকম আরেকটি লেখা ডিএলজি, ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ঠিক আছে? আর এটা বলা হয় ডাবল লাইন ফল্ট, ঠিক আছে? ডিএল ডিএল না, এটা লেখা না, এফ লেখা না, ডিএল এটা লেখি না, এটা এলএল লেখে, ডাবল লাইন ফল্ট, ঠিক আছে? তাহলে এই 3 ধরনের ফল্ট আমাদের আছে। এখন তাইলে বুঝেন, মানে তাহলে আমরা ফল্টের সিস্টেমটা কি? আমরা কিন্তু মানে 3 ফেজ ফল্ট কিন্তু বের করার সিস্টেম শিখে গেছি। 3 ফেজ ফল্ট বের করার কি সিস্টেম শিখে গেছি। তাহলে 3 ফেজ ফল্ট যদি বের করতে চাই, শুধু খালি অনলি ফর পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্সটা আসবে। তাহলে আমাদের ইম্পিডেন্স কয় ধরনের? 3 ধরনের। কিন্তু ইম্পিডেন্সটা কয় ধরনের পাই? 3 ধরনের। এই যে মানে সোর্স যখন থাকে, যখন যেই মানে ডায়াগ্রামটা হয় সেটা কোন ধরনের ডায়াগ্রাম? পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রাম। তাহলে এই অবস্থায় যে ইম্পিডেন্সটা, সেই ইম্পিডেন্সটার নাম হচ্ছে কি? পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। নেগেটিভ অবস্থায় যে ইম্পিডেন্সটা সেটা হচ্ছে কি? নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স। এরপরে জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম অঙ্কন করার পরে যেই ইম্পিডেন্সটা আসবে সেই ইম্পিডেন্সটা হচ্ছে কি? জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। সেই ইম্পিডেন্সটা কত? জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স। আচ্ছা, এতটুকু সেভ করো, আমি ওই